হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভাইয়া আপনি একটু ওরে সামলান। দেখছি। আদিবা কেমন আছে এখন? নিশ্চুপ শুভর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালাম। দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি যে ঠিক আছো এটাই অনেক। শুভ আমার গালে হাত রাখতেই হাতটা ধরে ছিটকে ছাড়িয়ে দিতেই শুভ বলে উঠল, মানছি আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, মানতে তো তোকেই হবে। এসব তোর জন্য। হাত যা কিছু হয়েছে শুধু তোর জন্য। আরে তুই কেমনে কষ্ট বুঝবি যে সন্তান জন্ম হওয়ার আগে অস্বীকার করে বাজে কথা বলিস নিজের সন্তানকে নিয়ে। তোকে কি বলি, বেবিটা তো তোর ছিল না যে তুই কষ্ট ফিল করতে পারবি। বৌমা। মা, আপনি আজ আমায় কিছু বলবেন না। আদিবা, আই অ্যাম রিয়েলি সরি। হ্যাঁ, সরি। আরে তুই তো স্বামীর নামের কলঙ্ক। না পেরেছিস ভালো স্বামী হতে, না পেরেছিস ভালো বাবা। বেশ হয়েছে, খুদা তোর থেকে বাবা ডাক কেড়ে নিয়েছে। তুই বাবা হওয়ার যোগ্য নোস। তুই এখনই আমার সামনে থেকে চলে যাবি। তোর মতো মানুষের মুখ দেখতে চায় না যে আমার নবজাত শিশুর মৃত্যুর জন্য দায়ী। আদিবা, বের হ তুই কেবিন থেকে। আপু, তুমি ওরা চলে যেতে বলো, ওর মুখ দেখতে চায় না। হঠাৎ বুকে চাপ দিয়ে নিঃশ্বাস ঘন হয়ে আসলো। তখনই সেন্সলেস হয়ে গেলাম। ভাইয়া প্লিজ আপনি একটু ওর থেকে দূরে থাকবেন, কারণ আপনাকে দেখলে ও বারবার উত্তেজিত হয়ে পড়বে, এতে ক্ষতি বাড়বে। প্লিজ। বাবা আসিস না ওর সামনে প্লিজ। প্লিজ বাবা এসো না। শুভ ওখান থেকে তাড়াহুড়ো করে হসপিটাল থেকে বের হয়ে রাস্তায় এসে ল্যাম্পপোস্টে নিজে এসে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আদিবা ঠিক বলছে, সব দোষ আমার। কেন সবটা খুঁজে দেখিনি কেন? আজ একটু ভুলের জন্য দুটো জিনিস হারিয়ে ফেললাম। হে আল্লাহ, তুমি আমায় শাস্তি দাও। শুভ রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। তখনই নদী এসে কাঁধে হাত রাখলো। তুমি এখানে? কেন ভেঙে পড়ছিস এভাবে? কি করব বল, তুই তো সবটা জানিস। আজ আদিবা আমায় ভুল বুঝলো। ভুল বোঝাটা কি স্বাভাবিক নয়? তুই যা করেছিস ওর সাথে। অনুতপ্ত আগুনে পুড়ছি। বন্ধুর ভালোবাসা ফিরে দিতে গিয়ে নিজের ভালোবাসার আজ বড় ক্ষতি করে ফেললাম। তবে বিশ্বাস কর, যদি একবার জানতাম সেদিনের এক হওয়ায় আমাদের ভালোবাসার চিহ্ন হিসাবে বেবি বেড়ে উঠছে, ট্রাস্ট মি, কখনো এমনটা হতে দিতাম না। ওঠ, বস এখানে। দেখ, যা হবার হয়ে গেছে, এসব ভেবে তো লাভ নেই। এখন অপেক্ষা কর আদিবা সুস্থ হওয়ার। আমি কথা বলবো ওর সাথে। তুই পারিস আমায় হেল্প করতে। তোর সাথে আগেও ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতে থাকবো। আজ তোকে কথা দিচ্ছি, আদিবাকে তোর কাছে ফিরিয়ে দিব। কিন্তু আদিবা প্রচন্ড জেদি, আর এমন অবস্থায় যে জোর করতে পারবো না। বুঝতে পারছি তো। এভাবে একের পর এক আঘাত পেয়ে মেয়েটার মনের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তবে তুই এভাবে ভেঙে পড়িস না। নিজেকেও শক্ত করতে হবে। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। পরের দিন সকালে বেডে শুয়ে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছি। গাল বয়ে পানি পড়ছে। হঠাৎ কেউ একজন এসে চোখের পানি মুছে দিতেই নড়ে উঠলাম। তুমি এখানে? বসো না। নদী আমার পাশে বসে হাতের ওপর হাত রাখলো। জানি তোমার খুব কষ্ট হচ্ছে। একটা মাই জানে সন্তান হারানোর কতটা কষ্ট। তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু এবার তো নিজেকে সত্যিটার সাথে মানিয়ে নিতে হবে, তাই না বলো? মাথা নিচু করে নাক টানতে লাগলাম। আদিবা, নিজেকে একটু সামলাও, নিজের দিকে তাকাও। দেখো তোমার শরীরের কি হাল, একটু বোঝার চেষ্টা করো। তুমি ভালো নেই বলে কেউ ভালো নেই, বিশেষ করে শুভ খুব কষ্ট পাচ্ছে। তুমি যদি জানতেও তোমার সাথে এই কয়দিনে কি কি করেছে। ওয়েট, তুমি কি এখানে আমাকে দেখতে আসছো নাকি তোমার বন্ধু সরি প্রেমিকের সুনাম গাইতে? আদিবা, কি বলছো এসব? শুভ তোমার হাজবেন্ড হয়। হাজবেন্ড? আচ্ছা বলো না, কোন দিক দিয়ে হাজবেন্ড মনে হয়? তোমার বন্ধু সরি, বারে ভুল করি। প্রেমিক সে না কখন হাজবেন্ডের দায়িত্ব পালন করেছে, না একটা বাচ্চার বাবার দায়িত্ব। যে ছেলে বিয়ের দুদিন পর থেকে বইয়ের ওপর অত্যাচার করতে পারে, তাহলে উনি কি করে হাজবেন্ড হয় একটু বলবা? আদিবা দেখো, মানুষ মাত্রই ভুল, কিন্তু সেই ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা পায়।
যেমনটা শুভ পেয়েছে। আর তুমি সবটা জানো না, প্লিজ তুমি সবটা শোনো, তারপর শুভকে দোষী করো। আর হ্যাঁ, কি বারবার বলছো প্রেমিক? শোনো, শুভ আমার জাস্ট ভালো বন্ধু। কি শুনবো? আর কিছু শোনার নেই। আর রইলো বন্ধু, উনি নিজে আমায় বলেছে সে তোমাকে ভালোবাসে। হ্যাঁ, শুধু তোমাকে। ওটা জাস্ট একটা নাটক ছিল, শুভ তো শুধু তোমায় ভালোবাসতো। ব্যাস, আমি শুভ নামও শুনতে চাই না। তোমাদের কাছে ভালোবাসা কি এতটা ইজি? যখন ইচ্ছে যার সাথে ভালোবাসার অভিনয় করতে পারো। বাহ। শোনো, জাস্ট আমি আর নিতে পারছি না। প্লিজ স্টপ অ্যান্ড লিভ প্লিজ। আদিবা, একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা। কি হচ্ছে এখানে আদিবা? এমন করছিস কেন? প্লিজ, তুই ওরা বের হতে বল, আমি জাস্ট নিতে পারছি না। নদী আপু, দেখতে তো পারছো, প্লিজ একটু। বুঝতে পারছি। নদী চলে গেল। আমি বালিশে মাথা গুঁজে দিয়ে কাঁদতে লাগলাম। সিনহা এসে মাথায় হাত রাখলো। সিনহাকে জড়িয়ে ধরলাম। আর নিতে পারছি না। বারবার কেন আমার বিশ্বাসে আঘাত লাগে? প্রথমে শুভ আমার বিশ্বাস ভাঙলো, তারপর তুষার। জানি না আমার গর্ভে বেবিটা কেমনে আসলো। যখন আমি সবটা মেনে নিয়ে বেবিটাকে আঁকড়ে ধরলাম, ঠিক তখনই সেটাও আমার থেকে কেড়ে নেওয়া হলো। কেন এমন হচ্ছে আমার সাথে? কিসের শাস্তি খোদাই আমায় দিচ্ছে? দেখি দেখি। সিনহা আমার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, কিছু হয়নি, কুল। ওকে কুল, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। ভুলে যাস না, তোর পক্ষে এখন কোনোভাবেই উত্তেজিত হওয়া ঠিক না। কিন্তু চুপ চুপ চুপ, কোনো কিন্তু নয়। চুপটি করে শুয়ে পড় তো দেখি। সিনহা আমায় জোর করে শুয়ে দিয়ে কিছু মেডিসিন দিয়ে কেবিন থেকে চলে গেল। একটু পর আমিও ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার দিকে আদিবাকে বাসায় নিয়ে যেতে পারবো তো? হ্যাঁ, তবে কাকু খেয়াল রাখবেন, আদিবা যদি কোনোভাবে উত্তেজিত হয়ে না পড়ে, তাহলে আমাদের পক্ষে অনেক রিস্ক হয়ে পড়বে। ওরে বাঁচানো আমাদেরও। এখন ওর একটা সুস্থ পরিবেশ রাখতে হবে, কোনো প্রকার চাপ সৃষ্টি করা যাবে না। সম্পূর্ণভাবে খেয়াল রাখবো। একদম। ভাবি, বলছিলাম বৌমাকে যদি আমাদের বাসায় নিয়ে যেতাম, যদি আপনাদের আপত্তি না থাকতো। কিন্তু আন্টি, শুভ ভাইয়াকে দেখে তো আদিবা উত্তেজিত হচ্ছে, ওনার নাম পর্যন্ত নিতে পারছে না। এই অবস্থায় আপনাদের বাসায় নেওয়াটা ঠিক হবে না আমার মনে হয়। আচ্ছা, আগে বৌমা সুস্থ হোক, পরে না হয় ভেবে দেখা যাবে। আমার না হয় বৌমাকে নিয়ে দেখে আসবো। সেটাই করো। আদিবা তো শুধু আমার মেয়ে নয়, আপনাদেরও, যখন খুশি চলে আসবেন। যাব। ওকে কাকু কাকিমা, কিন্তু সম্পূর্ণভাবে ওর খেয়াল রাখবে। একদম, তুমি টেনশন করো না। ওকে। রাতের দিকে বাসায় চলে আসলাম। রুমের এক কোণে বসে আছি। হঠাৎ আব্বু আম্মু রুমে আসলো। আদিবা, বলো আব্বু। আমি আর আম্মু ভেবেছি আমরা কোথাও গিয়ে কয়েকদিনের জন্য ঘুরে আসবো। না আব্বু, আমার ইচ্ছে করছে না, তোমরা যাও। এ কেমন কথা? আমরা যাবো তোকে রেখে? তাহলে যেও না। এমন করছিস কেন? চল না, কোথাও গেলে তোর ভালো লাগবে। কতবার বলবো যাবো না যাবো না, বারবার এক কথা বলে মাথা খেও না। কি ভাবছো বুঝিনি? দোয়া দেখাচ্ছ? সবাই শুধু আমাকে ভালো রাখার জন্য। রাখতে হবে না ভালো, প্লিজ একা থাকতে দাও আমায়। না, রাগ করিস কেন? তোর জন্যই তো। অনেক তো করেছো আমার জন্য, দোহাই আর কিছু করো না। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি আমরা, তুই শান্ত হ। যাও। আপু আম্মুকে নিয়ে চলে গেল। পাশে টেবিলে রাখা ফুলদানিটা হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে জোরে জোরে কাঁদতে লাগলাম। আজকের পর থেকে আমার রুমে কেউ আসবে না, কেউ না। আমার কাউকে চায় না, কাউকে না। কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম। এভাবে কেটে গেল 4-5 দিন। এই কদিনে নিজেকে ঘর বন্ধ করে রেখেছি, কারোর সাথে কথা বলি না, ঠিক মতো খাওয়া দাওয়া করি না। বিকেলের দিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তখনই সিনহা আসলো। এগুলো কি অবস্থা আদিবা? কি করছিস এসব? এটা রুম নাকি ডাস্টবিন? পুরো রুম অগোছালো, ওখানকার জিনিস এখানে পড়ে আছে। নিস্তুপ। আদিবা শোন, এদিকে আয়, বস এখানে। কি করছিস এসব? আয়নায় নিজেকে দেখেছিস কি হাল চেহারা? আর এইসব কি আসার সময় কাকিমা বলল কাউকে রুমে আসতে দিস না? কেন এমন করছিস? এভাবে তো ডিপ্রেশনে চলে যাবি। আদিবা আমার দিকে তাকা, কেন এমন
বাচ্চামো করছিস? তো কি করব, আজকাল নিজেকে অসহ্য লাগে, আর পাচ্ছি না নিজেকে নিজেই বহন করতে। বসা থেকে উঠে দাঁড়ালাম। কুল, আচ্ছা শোন। কি শুনবো তুই বল, কি শুনবো? কেন করছিস বোঝার চেষ্টা কর। দেখ, তুই কি চাস না তুই ঠিক হয়ে আবার নিজের সংসারে ফিরে যেতে? আমার সংসার? কেন তোর সংসার নেই? ওইটা বুঝাতে যাচ্ছি। কখনো সংসার ছিলই না, যা ছিল লোক দেখানো। এদিকে তুই এসব পাগলামো করছিস আর শুভ ভাইয়া তোকে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। বুঝার চেষ্টা কর। আমাকে পাওয়ার দিন? দেখ, গিয়ে প্রেমিকের সাথে কোথাও গিয়ে পড়ে আছে। আদিবা, উনি তোর হাজবেন্ড হয়। কি বাজে বকছিস, ভুলে যাস না তোদের মাঝেও সম্পর্ক আছে। সম্পর্ক কোনোদিনও ছিল না, আর কোনোদিন হবেও না। আমি ওনারে ঘৃণা করি, ঘৃণা। তাহলে আমার প্রশ্নের উত্তর দে, সম্পর্ক না থাকলে বেবি আসলো কোথা থেকে? দেখ, উড়ে উড়ে তো আর আসবে না, তাই না? সিনহার কথা শুনে নিজের মাঝে প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। বল এখন, চুপ যে। আমি ভাবতে ভাবতে জানলার পাশে এসে দাঁড়ালাম। ঠিকই তো বলেছে, তাহলে বেবি আমার তো কিছু মাথায় ঢুকছে না। কেমনে সম্ভব? শুভর সাথে আমার জানা মতে কোনো সম্পর্ক হয়নি, তাহলে কেমনি কি? কি হলো বল, এড়িয়ে যাচ্ছিস কেন? জানি না, জানি না, জানি না, ভাবতে পারছি না, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তুই যাবি এখান থেকে? ওকে ওকে, বলতে হবে না, যাচ্ছি আমি, বাট একটু বোঝার চেষ্টা কর, তোর জন্য কেউ একজন অপেক্ষা করছে। কথাটা বলে সিনহা চলে গেল। আমি গিয়ে বিছানায় বসে পড়লাম। রাত প্রায় 10টা 30 বাজে। ঘুম আসছে না, বারবার মাথায় সিনহার প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, মাথায় যন্ত্রণা করছে। না, আর ভালো লাগছে না। বিছানা থেকে উঠে এসে বারান্দায় দাঁড়ালাম। আজ আকাশ ভরা তারার মেলা, সাথে চাঁদের আলো চারপাশে ঝকমক লাগছে, সাথে হালকা বাতাস নিমেষে মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করে রুমের দিকে হাঁটা দেব। ঠিক তখনই চোখ পড়ল নিচে। ওখানে এত আলো কেন? বারান্দা থেকে নিচে নেমে এসে গেট খুলে 1 পা 2 পা করে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালাম। রাস্তার চারপাশে মোমবাতি সহ গোলাপের পাপড়ি দিয়ে সাজানো, ঠিক মাঝখানে লেখা হ্যাপি বার্থডে আদিবা। আমার বার্থডে? ও নো, ভুলে গেছিলাম। বাট এসব এখানে কে করেছে? চারপাশে তাকাতে লাগলাম, সাথে ডাকাডাকি করতে লাগলাম। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। সামনের দিকে 1 পা করে এগিয়ে যেতে লাগলাম। আচমকা বাতাস বইতে লাগলো, চারপাশের মোমবাতিগুলো নিভিয়ে যেতে লাগলো। এমা, এসব মোমবাতি তো নিভে যাচ্ছে। নিভিয়ে যাচ্ছে, যেতে দাও। এই চাঁদনি আলোতেই না হয় তোমার মিষ্টি মুখখানা দেখবো। হঠাৎ পেছন থেকে কথাটা ভেসে আসলো। পেছনে তাকাতে দেখি একটা মোমবাতি হাতে নিয়ে এগিয়ে এসে হাঁটু কেটে বসলো। আপনি? তার মানে এসব? মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে মাই প্রিন্সেস। অনেকগুলো ফুল আমার দিকে ধরলো। তোমার বার্থডে, ছোট্ট একটা আয়োজন, নাও। ফুলগুলো হাতে নিতেই শুভ খুশির আত্মহারা হয়ে গাল ভর্তি হাসি নিয়ে বসা থেকে উঠে গেল। আমি ফুলগুলো উঁচু করে ধরে ছেড়ে দিলাম। সবগুলো ফুল মাটিতে পড়ে গেল। দাঁতে দাঁত চেপে ফুলগুলো পায়ের নিচে পিষতে লাগলাম। আমার এমন কাণ্ড থেকে শুভর মুখটা নিমেষেই কালো হয়ে গেল। বাবা! হাতে তালি দিতে দিতে 2 কদম পিছিয়ে না আসলাম। তুমি ফুলগুলো এভাবেই? তো কি আশা করেছিলেন আপনি? আমার জন্য মাঝরাতে হাতে কিছু গোলাপ নিয়ে এভাবে বার্থডে সারপ্রাইজ দেবেন, আর আমি কিছুদিন আগে ঘটে যাওয়া সব ঘটনা ভুলে গিয়ে হাসি মুখে ফুলগুলো নেব? হ্যাঁ, এটাই আশা করেন তো, তাই না? আদিবা, আই এম সরি, অনেক বড় ভুল করেছি, মানছি আমি। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। না জেনে অন্যায় করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু কেউ প্ল্যান করে অন্যায় করলে তাকে কখনো ক্ষমা করা যায় না। কি করতাম আমি? একটা ভাইয়ের মতো বেষ্টু তার ভালোবাসার মানুষকে যদি ভিক্ষা স্বরূপ চায়, আমি কি করে নিরাশ করতাম তাকে, বলো তুমি? বাহ! আর যাকে কালেমা পাঠ করে নিজের জীবনসঙ্গী হিসেবে এনেছিলেন, কই তার কোনো কথার তো মূল্য দেননি। যখন একটা মেয়ে বারবার আপনার কাছে নির্লজ্জের মতো ভালোবাসি বলতো, কই তখন তো তার জন্য আপনার বিন্দুমাত্র মায়া হয়েছিল না তো? বিশ্বাস করো, আমি সত্যি একটু যদি জানতাম তুষারকে, কখনো এমনটা করতাম না। যখন ভুল করেছি, শাস্তি দাও আমায়, সব শাস্তি মাথা পেতে নেব। একবার শুধু ক্ষমা করে দাও, প্রমিস, সব ঠিক করে দেব। পারবে আমার সন্তান আমায় ফিরে দিতে? পারবেন না, কারণ সেই ক্ষমতা আপনার না। হয়তো এটার ক্ষমা নেই, তবে প্লিজ একবার ক্ষমা করে দাও। ট্রাস্ট মি, তোমায় ভালোবাসায় ভরে দিব, কষ্ট কখনো ছুতেই দিব না। ব্যাস ব্যাস, এই ভালোবাসাগুলো নিজের প্রেমিকাকে দেন, দোহাই আমার সামনে এমন ন্যাকামো করবেন না। আর প্লিজ মিস্টার শুভ,
আজকের পর থেকে আমাদের সব সম্পর্ক শেষ। না আমি কখনো আপনার সামনে যাব, না আপনি আপনার এই ঘৃণ্য মুখটা নিয়ে আমার সামনে আসবেন না প্লিজ। সামনের দিকে হাঁটা দিতেই শুভ আমার হাতটা টেনে ধরলো। আদিবা প্লিজ প্লিজ একবার হাত ছাড়ুন। ক্ষমা করে দাও প্লিজ। হাত ছাড়। শুভ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে একটা দৌড়ে বাসায় ঢুকে পড়লাম। আদিবা আই এম রিয়েলি সরি। শুভ কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ল। আমি দৌড়ে রুমে চলে আসলাম। ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমি ভালোবাসি না, ঘৃণা করি আপনাকে, অনেক ঘৃণা করি। সারা রাত রুমের এক কোণে বসে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে বিছানায় বসে আছি, তখনই আহিরা রুমে আসলো। আপু, হ্যাঁ? ও, তুই কিছু বলবি? নিচে আন্টি আঙ্কেল আসছে। কে, মা বাবা? চল দেখা করবে তোর সাথে। ও আচ্ছা, তুই যা, আমি আসছি। ওকে আপু। আহিরা চলে গেল। একটু পর আমি নিচে আসতেই মা এসে জড়িয়ে ধরলো। হ্যাপি বার্থডে বৌমা। ধন্যবাদ মা। থাক থাক, দীর্ঘজীবী হও। নিজের কি অবস্থা করেছো একবার আয়নায় দেখেছো? বৌমা, তুমি নিজের কি অবস্থা করেছো এটা আশা করিনি। বাবা, আমি একদম ঠিক আছি। আর মা, আপনার মেয়ে একদম ফাইন। কোনো ঠিক নেই। মা, সব ঠিক আছে। পাগলি মেয়ে, বোঝো না কেন? সন্তান খুশি না থাকলে মা বাবা কষ্ট হয়। মা, আই এম ফাইন। তর্কে যেতে চায় না, পারবো না তো তোমার সাথে, কিন্তু নিজের দিকে একবার তাকাও। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। আসো বসো এখানে। আম্মু চাইনে সবাইরে দিল। যেটা বলার জন্য আসা সেটা বলি, কি বলো? বলো। ভাইজান কি বলতে আসছেন? এত কিছুর মাঝে বড় মেয়ে আয়েশার বিয়েটা আটকে ছিল। ইদানিং বরপক্ষ থেকে চাপ দিচ্ছিল, তাই আগামী সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো খবর তো। তাই আপনারা সবাই বিয়েতে আসছেন, আর বৌমাকে আমি আজ নিয়ে যেতে চাই, যদি বৌমা যেতে চায়। না বাবা, ওই বাসায় আর কোনোদিনও ফিরবো না। কিন্তু বৌমা, তোমার ননদের বিয়ে আর তুমি যাবে না, কেমন হবে? মা প্লিজ, জোর করবেন না। আমি যাব না। আমি দূর থেকে দোয়া করি ওরা দুজন সুখী হোক। বৌমা, সব আত্মীয় স্বজনরা আসবে, সবাই তোমাকে খুঁজবে, কি জবাব দিব? কেন বাবা, সবাই তো জানে আপনার ছেলের সাথে ডিভোর্স হয়ে গেছে। বৌমা, সেটা তো এখন হয়নি, আর সবাই তো এখন সবটা জানে। জানি না কি থেকে কি হয়ে গেল, সব নষ্ট করে দিল তুষার ছেলেটা। মা, আপনার ছেলেও সমান দোষী কিন্তু। মানছি, তুমি ক্ষমা করে দাও না, যখন ও নিজের ভুল বুঝতে পেরেছে। তাকে কখনো ক্ষমা করতে পারবো না। আর আমি দোয়া করি আয়েশা সুখী হোক, বাট আই এম সরি, বিয়েতে যেতে পারবো না। আদিবা। বৌমা শোনো। নিচ থেকে সোজা রুমে চলে আসলাম। কি করব, এই মেয়েকে কে বোঝাবে? ভাইজান টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি পারেন আদিবাকে বোঝাতে। আমি দেখছি। ভাইজান, আমার ঘরে লক্ষ্মী যদি ঘরে না ফেরে কি করে একটা শুভ কাজ সম্পন্ন করব? আপনি প্লিজ একটু দেখেন। ভাবি এমন করে বলছেন কেন? নিশ্চয়ই ফিরবে আদিবা, কথা দিচ্ছে। অপেক্ষায় থাকবো। সোজা বারান্দায় চলে আসলাম। চাই না ওই লোকটার মুখোমুখি হতে। যাব না আমি ওই বাসায় কখনো। হঠাৎ পেছন থেকে আব্বু বলে উঠল, যেতে আমাকে হবেই। আব্বু, তুমি অন্তত প্লিজ জোর করো না, ফিরতে চাই না ওই বাসায়। কেন ফিরতে চাও না শুভর জন্য? আচ্ছা, শুভ না হয় দোষ করছে, কিন্তু যাদের তুমি বাবা মা বলো তারা তো কোনো ভুল করেনি, তাহলে তাদের কেন শাস্তি দেবে? আব্বু, আমি ওনাদের যথেষ্ট সম্মান করে অ্যান্ড ভালোবাসি, কিন্তু ওই বাসায় ফিরছি না, ব্যাস। কিন্তু ওই দুজন মানুষ তোমার অপেক্ষা করছে যে। আব্বুর কথা শুনে মনের ভেতর নাড়া দিল। এড়িয়ে চলে যেতে লাগলাম, তখনই আব্বু বলে উঠল, আমার কসম, তুমি আয়েশার বিয়েতে ওই বাসায় যাবে। আব্বু। হ্যাঁ, এখন বাকিটা তোমার ইচ্ছে। আব্বুর কথাটা শেষ করতেই চলে গেল। আব্বু প্লিজ বোঝার চেষ্টা করো, আমি ওই লোকটার সামনে যেতে চাই না। আব্বু। প্রায় এক সপ্তাহ পর। কি সবাই রেডি তো? আদিবা তো এখন হাসেনি, মনে হয় যাবে না। আচ্ছা, আগে তো একবার গিয়ে দেখো। আমি যাচ্ছি, ওয়েট। যা যা তাড়াতাড়ি। আহিরা ওপরের দিকে আসতেই আমি নিচে নেমে আসলাম। সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকালো। কি দেখছো? এটা কি আমার আপু নাকি কোনো হলুদ পরি? ঠাস করে দিলাম আহিরার গালে চড়। আম্মু, আপু তুমি আমায় মারলে? তো কি করব, কোলে নিতাম। আম্মু। হঠাৎ আম্মু এসে গালে হাত দিয়ে কপালে চুমু দিল।
একদম পরীর মতন লাগছে। এই রকম সব সময় দেখতে চাই আমার মেয়েটাকে। ঠিক সব সময় এমনি থাকবে। আম্মু আমায় বুকে জড়িয়ে নিল। একটু পর সবাই মিলে রওনা দিলাম। ওগো বলছি ওরা কি আসবে নাকি? বললো তো আসবে। আদিবা আসবে তো? জানি না, বৌমা মনে হয় আসবে না। কি ভাবি আসবে না? আপা বৌমা কি সত্যি আসবে না? কি যে হবে, মেয়েটা যে জেদি। ঠিক বলছো আন্টি, আমার তো মনে হয় আসবে না। ভাবি না আসলে তো সব প্ল্যান শেষ। পাপা প্লিজ একটা কল দাও। তোর আবার কি প্ল্যান? ও তুমি বুঝবে না পাপা, কলটা করো না। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। তার দরকার নেই। ওই তো ওরা আসছে, আসুন আসুন ভিতরে। ভাবি আসুন। ভাবি কই? আহিরা আরো ওই গাড়ি থেকে জিনিসগুলো নামাচ্ছে, এসে পড়বে। আহিরা আর আমি ভেতরে আসলাম। অনেকদিন পর আসলাম, চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। বৌমা। ইয়াহু, ভাবি আসছে। আশা দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ভাবি আই মিস ইউ। মিস ইউ টু পিচ্ছি। বৌমা। হ্যাঁ মা। হঠাৎ ওপর থেকে শুভ তাড়াহুড়ো করে নিচে আসলো। শুভকে দেখে আমার নিমেষে হাসি মুখটা মলিন হয়ে গেল। আজ আমি সত্যি খুব খুশি, আমার লক্ষ্মী আবার আমার ঘরে এসেছে। তবে জাস্ট 3 দিনের জন্য, বিয়েটা শেষ হলেই চলে যাব একদম। আমার কথা শুনে সবার মুখটা ছোট হয়ে গেল। বৌমা কি বলছো এসব? কেন বাবা, ভুল কি বলছি? এটা তোমার নিজের বাড়ি, চলে যাবে মানে? নিজের বাড়ি সে তো আর মাত্র কিছুদিনের জন্য। বৌমা, শুভর ভুলের জন্য তুমি ওরে শাস্তি দাও, কিন্তু সম্পর্কটা ভেঙে দেও না। বাবা প্লিজ। আচ্ছা বাদ দাও, বৌমা এসেছো এটাই অনেক, কিন্তু এসব কথা এখন থাক। সেটাই ভাবি, তুমি এসে তো। সবাই মিলে ভেতরে আসলাম। আশা আমার হাত ধরে উপরে নিয়ে যেতেই শুভর সামনে পড়লো। আমি চোখ সরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে আসলাম। এসো না ভাবি। চলো। ওপরে যেতেই পেছন থেকে হঠাৎ আয়েশা ডাক দিল। ভাবি, আয়েশা। আই এম সরি, সেই দিনের পর থেকে তোমার সাথে দেখা হয়নি তেমন করে, তাই সরিটা বলা হয়নি। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন, না জেনে অনেক খারাপ ব্যবহার করেছি, প্লিজ ক্ষমা করে দাও। আয়েশা সরি কেন বলছো? আমি কিছু মনে করিনি তোমার ব্যবহারে। তবু সরি ভাবি। ইটস ওকে পাগলি। আমায় ক্ষমা করতে পারলে তাহলে ভাইয়াকে কেন ক্ষমা করছো না? তুমি তো ভালোবাসো ভাইয়াকে, তাই না? তুমি আর তোমার ভাইয়া এক নও। প্লিজ ভাবি, ভাইয়াকে ক্ষমা করে দাও, মানুষটা ভালো নেই। এসব কথা এখন থাক, এখন তুমি তোমার নিজের কথা ভাবো। সন্ধ্যায় গায়ে হলুদ, কাল বিয়ে। ভাবি প্লিজ, ভাইয়া ক্ষমা করে দাও। আশা এসো। এখান থেকে সোজা রুমে চলে আসলাম। সন্ধ্যা থেকে সবাই মিলে আয়েশার গায়ে হলুদের অনুষ্ঠানে মজা করলাম। আমি এক কোণে দাঁড়িয়ে দেখলাম। একটু পর গায়ে হলুদ অনুষ্ঠান শেষ করে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। আমি রান্নাঘরে গিয়ে দৌড়াতেই, বৌমনি তুমি এখানে? তোমায় একটু সাহায্য করে দিই? না না বাবা, তোমার শরীর খারাপ, তুমি রেস্ট নাও, আমি পারবো সবটা করতে। আরে বোকা মেয়ে, কিছু হবে না, একটু হেল্প করি। বৌমনি, খালা আম্মা দেখলে ঝাড়ি দিবে আমারে, দোহাই তুমি যাও ওইখানে আড্ডা দাও। কেউ ঝাড়ি দেবে না, আমি আছি না। আর যদি হেল্প না করতে দাও তাহলে আমিই বকবো তোমায়। আল্লাহ গো, এ কোন জ্বালায় ফেললে। ঠিক আছে, এসো ভেতরে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা বলো না, কি রান্না করবে? সব রান্না তো বাইরে থেকেই আসবে, এখানে শুধু লুচি, সিঙ্গারা আর পোস্ত বানাতে হবে, সবার হুকুম। ও আচ্ছা আচ্ছা, আমি পোস্তটা বানিয়ে দিই, কেমন? বাবা, বর যেটা পছন্দ করে সেটাই আগে বানাতে চাচ্ছ, এত প্রেম? হ্যাঁ হ্যাঁ গো, শুভ ভাইজান তো পোস্ত খুব ভালোবাসে, তুমি জানো না? ও মা, সে কি বর কি পছন্দ করে জানো না? কয়দিনের আর বর ছিল। আচ্ছা বাদ দাও। আর হ্যাঁ, বর বর বলবে না, ঠিক আছে? তো কি চাচি বললো? রহিমা। ঠিক আছে বাবা, মাফ করো। হ্যাঁ হ্যাঁ, নাও কাজ করো। রহিমা নিজের কাজে মন দিল, আমিও নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়লাম। তখনই শুভ রান্নাঘরে আসলো। রহিমা, এক গ্লাস পানি দিত। আর চোখে শুভর দিকে তাকিয়ে কাজে মন দিলাম। রহিমা, আমার পোস্ত কিন্তু ভালো করে বানাবি। ভাইজান, এটা তো বৌমনি বানাইছে। ওহো, একটু ভালো করে বানাতে বলবি, যাতে মুখে দেওয়া যায়। শুভর কথা শুনে রাগ উঠলো, তবুও কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে কাজে মন দিলাম। রহিমা, আর কিছু চাই? দেখিস পোস্ত থেকে অন্য কিছু না হয়ে যায়, তুই একটু টেস্ট করে নিস, কেমন? এবার শুভর কথা শুনে আরো প্রচন্ড রাগ হলো। পেছনে তাকিয়ে পাশে থাকা গ্লাসে পানিটুকু শুভর মুখের দিকে ছুঁড়ে মারলাম। ওহো নো।
রহিমা ফিক করে হেসে দিয়ে মুখ চেপে ধরলো। আমি রান্না করতে জানি না, তাই না? এটা কি করলে? পুরো ভিজে দিলে। ওয়েট, খুন্তিটা হাতে নিতেই খুব সুন্দর রান্না করো, ভুল হয়ে গেছে, মাপ চাই। বের হন এখান থেকে। যাচ্ছি তো। রহিমা, পোস্ত খেয়াল রাখিস। আবার পা বাড়িতে শুভ তাড়াতাড়ি করে চলে গেল। শয়তান, কত বড় শয়তান! আমি মনে হয় রান্না জানি না। আরে যদি একটা রেস্টুরেন্ট খুলতাম, কিছুদিনের মধ্যে প্রথম আলোতে সেরা রাঁধুনি হিসেবে আদিবার নাম ঝলঝল করত। আর উনি কোথা থেকে আসছে? লাখপতি। গজগজ করতে করতে আবার রান্নার কাছে মন দিতেই রহিমা বলে উঠল, সবটা ভুলে আবার দুজনে এক হয়ে যাও না বৌমনি। ভাইজান কিন্তু সত্যিই বদলায় গেছে। যে মানুষটা কখনো রান্নাঘরে প্রবেশ করতো না, সে আজ রান্নাঘরে শুধু তোমার জন্যই বৌমনি। ভাইজান অনেক ভালোবাসে তোমায়। তুমিও জ্ঞান দিতে আসছো? নিজের কাজ করো। আচ্ছা আচ্ছা, করছি তো। রহিমা নিজের কাজ করতে লাগলো, আমিও নিজের কাজ করতে লাগলাম। একটু পর রান্না শেষ করে সবার জন্য নিয়ে আসলাম। এসে গেছে গরম গরম সিঙ্গারা, রুচি পোস্ত। উঠাও, দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। মজা না ছাই। শুভর দিকে রাগে মুটে তাকাতেই 32টা দাঁত বের করে হেসে দিল। গরম গরম সিঙ্গারা কে বানালো? রহিমা বানিয়েছে। আমি একা নাই, বৌমনিও সাহায্য করছে। তুই বৌমাকে নিয়ে রান্না করাইছিস? আরে মা, আমি জোর করে গেছিলাম, ও অনেক না করেছে। দেখলে তো, বললাম ঝাড়ি দিবে, শুনলে না। মা প্লিজ, ওর দোষ নেই, আমি বলেছিলাম। আর যাবে না রান্নাঘরে, কেমন? আচ্ছা যাবো না, রহিমাকে বকবেন না কিন্তু। আচ্ছা, বকবো না। তোমাদের কথা শেষ হলে প্লিজ ভাবি দাও এগুলো। উফ, গরম গরম সিঙ্গারা কতদিন খাওয়া হয় না। আচ্ছা দিচ্ছি। সবাই রে লুচি, সিঙ্গারা, পোস্ত দিলাম। আমার কই? আর একটা মাত্র আছে, এটা রহিমার জন্য। আমি? শুভ হতভাগা হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। মুচকে এসে আমি ওখান থেকে রান্নাঘরে চলে আসলাম। রহিমা, চটপট এগুলো খেয়ে নাও। তুমি খাবে না বৌমনি? খেয়েছি, তুমি খাও। আচ্ছা। রহিমা খাবারগুলো দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে দরজায় দাঁড়িয়ে শুভর দিকে তাকিয়েছি। বেশ হয়েছে, নিন্দা করার ফল। দেখ কেমন লাগে। বাট শুভকে দেখে মায়াও হতে লাগলো। সবাই নিজ নিজ জায়গা বসে খাচ্ছে, আর ও বেচারি বোকার মতো হয়ে বসে আছে। হঠাৎ রহিমা এসে বলতে লাগলো, ভাইজানকে খুব ভালোবাসো তাই না? কি? ভাইজান খায়নি বলে নিজেও খাওনি, আমি জানি। আরে খাইছি। এটা নাও। কেন খাবে না? খাও। আমি খাবো না, তুমি এটা ভাইজানের সাথে ভাগ করে খাও। আরে পাগল নাকি, তুমি খাও। ওমনি, আমার এইটুকু কথা রাখো। রহিমা প্লিজ। আমি বানিয়ে খেয়ে নেবো, এটা তুমি রাখো। আচ্ছা দাও, বাট বানিয়ে খেয়ে নাও। ঠিক আছে বৌমনি। প্লেটটা হাতে নিয়ে পেছন দিকে তাকিয়ে দেখি শুভ নেই। সোজা রুমে চলে আসলাম। দরজা ফাঁক করে দেখি সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। গুটি গুটি পায়ে গিয়ে শুভর সামনে প্লেটটা ধরলাম। খেয়ে নিন। এগুলো? ধরেন, খেয়ে নিন। পোস্তও আছে? ওয়াও, থ্যাঙ্কস। শুভ আমার হাত থেকে প্লেটটা ধরে মুচকি এসে আমার দিকে তাকালো। আমি ওখান থেকে চলে আসতে লাগলাম। শুভ ডাক দিল। ভাবলাম খাওয়ার জন্য ডাকছে। মুচকি এসে পেছনে তাকালাম। একটু পানি? আনছি। পাশে টেবিল থেকে পানি নিয়ে এসে দেখি শুভ খাওয়া শুরু করেছে। পানি? 2 মিনিট প্লিজ, খাই। গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। কি অশুভ লোকছি। একবার জিজ্ঞাসা করলো না খেয়েছি কিনা। উফ, যে সহ্য হচ্ছে না, ক্ষুধা। উফ, অনেক মজা হয়েছিল, কি বলবো, জাস্ট ওয়াও। গেলেন বেশি করে। ওহ সরি, পানি নিয়ে যতক্ষণ দাঁড়িয়ে আসো না। গ্লাসটা শুভ নিতেই প্লেটটা হাতে নিয়ে হনহন করে বের হয়ে আসলাম। শুভ আমার দিকে হাড় করে তাকিয়ে রইল। রান্নাঘরে এসে প্লেটটা ঠাস করে ফেলে দিলাম। ওমনি, কি করলে? তুমি তো বললে যাও ভাইজানকে গিলে আসো। কি হলো, বলবে তো? আমার মাথা হয়েছে। প্রচন্ড রাগে পায়চারি করতে লাগলাম। দৌড়ে গিয়ে ফ্রিজে মাথা ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম। রহিমা আমার কাণ্ড দেখে পাশ থেকে প্লেট নিয়ে বাতাস করতে লাগলো। তুমি যাবে এখান থেকে? রহিমা ধমক খেয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। রাগে ফ্রিজে লাথি মেরে, ও মাগো, শুভর বাচ্চা, তুই মানুষ হবি না, কোনোদিনও না। পরের দিন সকালে ঘুম ভেঙে দেখি রুমে পা ফেলানোর জায়গা নেই। সবাই যার যার উপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। উফ, কি বিচ্ছিরি কাণ্ড এগুলো। মা, নামবো কেমনে? ধ্যাত, উপায় না পেয়ে ওপর দিয়ে বাইরে কোনোভাবে চলে আসলাম। উফ, এটা রুম নাকি অন্য কিছু? মাথায় হাত দিয়ে নিচের দিকে হাঁটা দিলাম। কি ঘুম ভাঙলো? আর ঘুম? একটা চিড়িয়াখানা, ওটা রুম নয়। এত কষ্ট করে দেখছো কত আত্মীয় স্বজন, একটু তো এমনই হবেই। সোনা, একটু মানিয়ে নে। কেন, শুভ রুম তো ফাঁকা ছিল, ওখানে থাকতে পারতে। আমি আর চোখে শুধু তাকালাম। মা মুচকি হাসে দিল।
একটু পর ওপরে ফ্রেশ হতে আসতেছি, তখনই রহিমা ডাক দিল। বৌমনি বৌমনি এটা ধরো। আমি কফি দিয়ে কি করব? বৌমনি খুব কাজের চাপ, ভাইজানকে এটা দিয়ে এসো প্লিজ। আই না না, পারবো না। উফ, কে শোনে কার কথা। রহিমা দৌড়ে চলে গেল। কফিটা হাতে নিয়ে শুভর রুমের দিকে হাঁটা দিলাম। দরজার কাছে গিয়ে থেমে গেলাম। বারবার এই লোকটার সামনে যেতে হয়। হে আল্লাহ, তুমি কি বোঝো না আমি এই বাজে লোকটার সামনে যেতে চাই না? বাই দ্য ওয়ে, এটা করলে তো মন্দ হয় না। চারপাশে তাকিয়ে কফির ভেতরে থুতু দিলাম। নে এবার থুতু কফি খা, খেলা হবে মাম্মা। হাসতে হাসতে রুমের ভেতরে গেলাম। নবাব সাহেব লেপ মুড়িয়ে শুয়ে আছে। কফিটা রেখে ডাকতে লাগলাম। ওহো আম্মু, প্লিজ যাও তো। আরে গাধা, আমি তোর আম্মু নই, বউ। কথাটা বলে জিভায় কামড় দিলাম। হঠাৎ শুভ আমার হাতটা ধরে একটা টান দিয়ে তার বুকের ওপর ফেললো। বউ? ছাড়, আমি বউ নই। উফ, ছাড়। যত চেষ্টা করি নিজেকে ছাড়ানো, তত শক্ত করে জড়িয়ে ধরে। ছাড়। উফ, দম বন্ধ হয়ে গেল। হঠাৎ শুভ আমার নিচে ফেলে আমার ওপর উঠতেই চিল্লানি দিলাম, হাত না প্লিজ, আলু ভর্তি হয়ে যাচ্ছি। শুভ আমার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে ঠোঁটের কোণে একটা কিস করতেই রাগে মুড়ে তাকলাম। একবার উঠতে দে, দেখ তোকে খুন করে ফেলবো। ক্ষমতা থাকলে উঠে দেখাও। প্লিজ ছাড়, লাগছে। শুভ আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। এ কোন বিপদে পড়লাম বাবা গো। এত মোটু আজ আমি শেষ। অনেক চেষ্টা করেও পারলাম না। খুব বিরক্ত লাগলো। সোজা শুভর নাকে ঘুষি মেরে দিলাম। শুভ এক লাফে উঠে উড়াধুরা লাফাতে লাগলো। ব্যাস হয়েছে। এত জোরে কেউ মারে? বেশ হয়েছে। কখন থেকে বলছি ওঠ, উঠলে না কেন? তাই তো দিচ্ছি মেরে। ফেটে গেছে নিশ্চয়। শুভ নাকটা ধরে ওয়াশরুমে গেল। পেছন পেছন গিয়ে উকি দিলাম। নাকে পানি দিচ্ছে। হাত কি এত পাওয়ার? শুভ ওয়াশরুম থেকে বের হয়ে এসে বিছানায় বসলো। আমি গিয়ে নিচ থেকে উকি দিলাম। খুব লাগছে। এত শক্তি হাতে বিশ্বাস হচ্ছে না। বেশ হয়েছে, যার যেমন কর্ম। বিছানায় গিয়ে বসলাম। কফিটা ঠান্ডা হচ্ছে। কফি আনছো? ঠান্ডা হয়ে গেছে তো। তো অমনি খেয়ে নিন। ঠান্ডা কফি খাবো আমি? অসম্ভব। আচ্ছা নবাব, খেতে হবে। নষ্ট তো আর করতে পারবো না। গরম তো করাই যায়। পারবো না। বসা থেকে উঠে বাইরের দিকে হাঁটা দিতেই শুভ হাতটা টেনে দিল। তুমি তাহলে খেয়ে নাও। কি? আমি? নো, আমি কফি খাই না। আজ খাও, নাও। খাবো না। ওকে, খেতে হবে। খাবো না। নিজের থুতু নিজে কামড়ে খাই। ছি। খাবে, আসো। শুভ ভালো হবে না কিন্তু। শুভ জোর করে কফিটা খাইয়ে দিতে লাগলো। কফিটা মুখের ভেতরে জোর করে ঢেলে দিল। নাও, খাও খাও। আমি শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে দিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। কফির জন্য নিচে যাচ্ছিলাম, তখন দেখি আপনি কফিটা হাতে নিয়ে মুখটা এত সুন্দর বানিয়েছিলেন। আমি শিওর ছিলাম কিছু একটা গোলমাল করবেন। এখন বলেন কি করেছিলেন? কিছু করিনি। তাহলে কেন খাচ্ছিলেন না আর বাকিটা করলেন কেন? আমি কফি খাই না তাই। উফ, কেসটা অন্য কিছু বলো। জানি না। না, রেগে আগুন হয়ে রুম থেকে বের হয়ে আসলাম। শুভ হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। রুমে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে ভাবছি, কি শয়তান, ইচ্ছে করে জেনে বুঝেই কফিটা খাইয়েছে। ওকে ওকে ফাইন। আমিও হাল ছাড়ছি না। এমন কিছু করব মিস্টার শুভ বুঝবে। কত ধানে কত চাল। দুটা টক্কর দিয়ে ঠোঁট বাঁকা করে নিচে চলে আসলাম। বিকালের দিকে বরপক্ষ চলে আসলো। আমি আর আশা গিয়ে আয়েশাকে নিয়ে এসে বরের কাছে বসিয়ে দিলাম। হঠাৎ শুভ ইশারা করে ডাক দিল। পাত্তা না দিয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করতে লাগলাম। আপু জিজু ডাকছে। গিয়ে বল যেতে পারবো না। প্লিজ চলো না, যেতে বললো এক্ষুনি। উফ, আচ্ছা যাচ্ছি চল। আহিরার সাথে হাঁটা দিতেই আয়েশা হাতটা টেনে ধরলো। কি হলো আয়েশা? প্লিজ ভাবি, আমার পাশে থাকো না। কেন, কোনো সমস্যা? না মানে একটু নার্ভাস লাগছে। আচ্ছা, কোথাও যাচ্ছি না, আছে এখানে। কোনোভাবে আহিরাকে পাঠিয়ে দিয়ে আয়েশার পাশে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ পেছন থেকে হাতটা ধরে কেউ একজন টেনে নিয়ে ফাঁকে চলে আসলো। আপনি? কি হচ্ছে, এভাবে টানছেন কেন? তো কি করব, এখন থেকে ডেকে যাচ্ছি। দেখুন, এমন করলে আমি কিন্তু বাসা থেকে চলে যাব। হঠাৎ শুভ আমার পেছনে গিয়ে চুলের সাথে বেলি ফুলের মালা লাগিয়ে দিয়ে আমার হাতের আঙুলটা ধরে ঘুরিয়ে দিল। খুব সুন্দর লাগছে তোমাকে। শুভর কাণ্ড দেখে রাগবো নাকি হাসবো বুঝতেছি না। ঠিক তখনই নদী আসলো। আরে বাহ, তুমি এখানে ওখানে আয়েশা খুঁজছে? ও আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। এই তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসলাম। কই গেছিলে হুট করে? সরি, একটু দরকার ছিল। ও আচ্ছা। একটু বিয়ে শুরু হয়ে গেল। শুভকে কোথাও দেখতে পেলাম না। ভাবলাম কোনো কাজে ব্যস্ত হয়তো। সন্ধ্যার পর বিয়ের সব কাজ সম্পূর্ণ হলো। আয়েশাকে বিদায় জানানোর পালা। শুভটা কই গেল, কখন থেকে দেখি না।
কই যে গেল ভাইয়া? দাঁড়াও, দেখছি। কি হয়েছে মা? শুভ কই গেল দেখছি না তো। ঠিকই তো, কখন থেকে দেখতে পাচ্ছি না, কই গেল? আচ্ছা মা, আমি দেখছি কেমন। আচ্ছা দেখো। বাগানের চারপাশটা ঘুরলাম, ছাদেও খুঁজে আসলাম, কোথাও পেলাম না। আজব মানুষ তো, হঠাৎ কই উধাও হলো। রুমে নেই তো, একবার দেখে আসি। তাড়াতাড়ি করে রুমের দিকে হাঁটা দিলাম। বুকের ভেতর কেমন জানি অস্থির অস্থির লাগছে। উপরে সে শুভ রুমের দরজা খুলে যা দেখার কখনো কল্পনাও করিনি। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাকে দেখে শুভ তাড়াতাড়ি করে নদীর উপর থেকে উঠে দাঁড়ালো। নদীও উঠে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে লাগলো। আদিবা, একটা পাথরের মতো দাঁড়িয়ে শুভর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছি। হঠাৎ টপ করে চোখ দিয়ে পানি পড়তেই তাড়াতাড়ি মুছে ফেললাম। তুমি এখানে? নিচে আসলে আয়েশার বিদায় হচ্ছে, তাই মা খুঁজছিল আপনাকে। আমি বুঝতে পারিনি আপনাদের এভাবে ডিস্টার্ব করব। রিয়েলি সরি, প্লিজ মাফ করবেন। আদিবা, যেমনটা ভাবছো তেমনটা নয়। নিচে আসেন, মা ডাকছে। আদিবা, আমার কথাটা। উফ শিট। চোখের পানি মুছতে মুছতে দৌড়ে রুম থেকে বের হয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে মুখটা চেপে কাঁদতে লাগলাম। হঠাৎ মা এসে কাঁধে হাত রাখতে চমকে উঠলাম। শুভকে পাইছো? মা, হ্যাঁ, রুমে ছিল, আসছে। ওহ আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে এসো। যাচ্ছি, যান আপনি। তাড়াতাড়ি এসে। মা চলে যেতে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। পেছন থেকে শুভ ডাকতেই আর 1 মিনিট না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে নিচে এসে সবার সাথে মিশে গেলাম। আয়েশাকে সবাই মিলে বিদায় দিলাম। উপরে রুমে যাচ্ছি, তখনই শুভ এসে হাতটা জোরে সোজা ছাদে নিয়ে আসলো। হাত ছাড়েন। আদিবা, ট্রাস্ট মি, এখানে যা দেখছো একদম অমন নয়। একবারও আমি আপনাকে কিছু বলছি এই বিষয়ে? ব্যাস, আর কিছু শুনতে চায় না। ওই যে সেদিন কথা মনে আছে, আপনাদের খুব ঘনিষ্ঠভাবে দেখেছিলাম, আজ তো আবার। যাই হোক, আপনারা একে অপরকে ভালোবাসেন, ভালো কথা। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কে বোঝার চেষ্টা করো, এটা জাস্ট একটা। থাক না, আপনাদের পার্সোনাল কথা থাক। প্লিজ আমার কথা শোন। শুভ আমার কাঁধে হাত রাখতেই ছিটকে সরিয়ে দিলাম। আপনার ওই নোংরা হাতে আমায় টাচ করবেন না। আদিবা, কাল ভোর হলে চলে যাব। আমি আপনার এই জঘন্য মুখটা দেখতে চাই না। শুভ, আর একটা আওয়াজ করলে এখান থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেবো। খুব বার বেড়েছে তাই না? বলছি তো, নদীকে আমি ভালোবাসি না, বাসি না, বাসি না। ও জাস্ট আমার একটা ভালো বন্ধু। বাহ, কেমন বন্ধু যার সাথে একই বিছানায়? শুভ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হাত ছাড় তুই, হাত ছাড়। ছাদ থেকে হাঁটা দিতে শুভ আমার হাতটা ধরলো। আমার কথা না শুনে যেতে পারবে না। হাত ছাড় তুই। আমার সব কথা শুনতে হবে। কি শুনবো তোর প্রেম কাহিনী, এসব নোংরা কীর্তিকলাপ? আদিবা, আর কখনো আমার সামনে আসার ভুল করবি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। শুভ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ছাদ থেকে নেমে আসলাম। শুভ পেছন পেছন হাঁটা দিল। আমি সোজা রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে দৌড়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। কেন খোদা, কেন এমনটা করছো আমার সাথে? যখন তার প্রতি ঘৃণা জন্মেছ, তাহলে কেন এমন পরিস্থিতিতে ফেলো যেখানে বারবার দুর্বল হয়ে পড়ছি? পারছি না আর নিতে। চোখের সামনে বারবার ভেসে উঠছে দৃশ্যটা। কাঁদতে কাঁদতে বসে পড়লাম। সকালে চোখ মেলে দেখি ব্যালকনিতে ফুলের টব হেলান দিয়ে বসে আছি। কখন যে ঘুমিয়েছি বুঝিনি। উফ, মাথাটা যন্ত্রণা করছে। বসা থেকে উঠে কোনো মতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সবটা গুছিয়ে নিলাম। থাকবো না আর একটা মুহূর্ত এখানে, 1 সেকেন্ডও না। ব্যাগটা রুমে এক কোণে রেখে নিচে আব্বু আম্মুর বলার জন্য বাইরে বের হতেই, ভাবি, কাল রাতে এত ডাকলাম, কি করছিলা ভিতরে? সরি গো, ঘুমিয়ে গেছিলাম। ওহ আচ্ছা, বাই দ্য ওয়ে, সকাল সকাল এত সাজুগুজু? বাসায় যাব। হোয়াট, পাগল নাকি? পাগল। হাঁটা দিলাম। আশা বক বক করতে করতে পেছনে পেছনে আসতে লাগলো। সিঁড়ি নামতেই হঠাৎ পা পিছলে গেল। আহ ভাবি! সিঁড়ি গড়িয়ে নিচে নেমে পড়লাম। মাথা ফেটে রক্ত শরীর বেয়ে পড়তে লাগলো। নিচে বসে থাকা সবাই দৌড়ে চলে আসলো। বৌমা! আদিবা, এসো না। চারপাশে সবার চিল্লাচিল্লিতে শুভ রুম থেকে বের হয়ে দেখে নিচে ফ্লোরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। দৌড়ে নিচে নামতেই, ভাইয়া সাবধান, ওখানে পিছলে। শুভ দাঁড়িয়ে গেল। তেল এখানে রহিমা। ভাইজান, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, দেখিনি। তোকে তো। ভাইজান মাফ করেন। শুভ আগে আদিবাকে বাঁচা। শুভ দৌড়ে এসে আমাকে কোলে নিতেই, আদিবা তাকাও প্লিজ। এ আল্লাহ, এসব কি করে হলো? জানি না, হঠাৎকার করে উঠলো। দৌড়ে এসে দেখি এমন। ইস, কি অবস্থা! মনে হচ্ছে তো বাঁচবে না মেয়েটা। নদী, এমন করে বলো না, দোহাই। সরি সরি, প্লিজ, এমন করে বলতে চাইনি। যে অবস্থা,
শুভ, ওরে তো হসপিটালে নিতে হবে, চল আমি যাচ্ছি। তোকে যেতে হবে না, সর। আরে তুমিও আপু, সত্যি এই পরিস্থিতিতে? সবাই মিলে হসপিটালের দিকে রওনা দিল। আরে যাও যাও, নিয়ে যাও, যেখানে খুশি নিয়ে যাও। আমিও দেখবো 44টা সিঁড়ি গড়িয়ে পড়া একটা মেয়ে কেমনে বাঁচে। নদী আপামনি কিছু বললে? না না, যা কাজ করো। হঠাৎ নদীর ফোন বেজে উঠল। রিসিভ করে, বেবি, ডাড। নদী হাসতে হাসতে চলে গেল। উনি কি মানুষ? একটা মেয়ে মরতে বসেছে আর উনি ছি। ঘন্টাখানিক পর, আমার মেয়েটা বাঁচবে তো? কি যাতা বলছেন ভাবি? কয়দিন আগে বড় অপারেশন থেকে বাঁচলো, এখন আবার এত আঘাত নিতে পারবে তো? ভাবি টেনশন করেন না, আল্লাহ ভরসা, বৌমার কিচ্ছু হবে না। ওই তো শুভ বাবা, এখানে কি খবর? আম্মু, ওখানে কিছুই জানা যাচ্ছে না। নার্স বলল খুব খারাপ অবস্থা। সিনহাকে একবার জিজ্ঞাসা করো না আমার মেয়েটা কেমন আছে। ভাইয়া, আম্মু ভাবি ঠিক আছে তো? কোনো খোঁজ পাইনি এখন। হঠাৎ কি হলো? আশা সবটা খুলে সবাইটা বলতে লাগলো। তখনই ডক্টর আর সিনহা আসলো। সিনহা, আদিবের কি অবস্থা? আমার মেয়েটা ঠিক আছে তো? কাকু, আদিবার প্রাণটা হয়তো বাঁচাতে পেরেছি, বাট মাথায় যতটা না আঘাত পেয়েছে তার থেকে পায়ে বেশি আঘাত পেয়েছে। হাঁটতে পারবে কিনা সন্দেহ, বাট আমরা চেষ্টা করি বাকিটা। সিনহা কথা শুনে শুভ ধপাস করে বসে পড়ল। ওহ শিট! আদিবা আদিবা আদিবা, তোর কই মাছের প্রাণ নাকি? পা ভেঙে কি হবে? প্রাণটা কেন গেল না? নিজের উপর যে রাগ হচ্ছে, বাট আদিবা বাঁচলে তো চলবে না। ওরে তো আমি বাঁচতে দিব না। আদিবা, ওয়েট এন্ড সি, আমিও দেখবো তুই কি করে হসপিটাল থেকে প্রাণ নিয়ে বাসায় যাস। এটা কি হলো আমার মেয়েটার সাথে? কেন কেন হলো? কেন আমার মেয়েটার সাথে অন্যায় হয়? যদি আমরা ওই বাসায় না আসতাম, যদি আমার মেয়েটাকে জোর না করতাম, এমনটা হতো না। ভাবি এভাবে বলছেন কেন? মেয়েটাকে জোর করে ঠিক করিনি, কেন গেছিলাম। ওগো থাক না, সমাজ আমাদের মেয়ে বেশি হয়নি, আমাদের কাছে আগলে রাখবো, আর কোথাও যেতে জোর করব না। তুমি এমন পাগলামো কেন করছো? তুমি চুপ থাকো। আজ যা কিছু হয়েছে সবটা তোমার জন্য। আমার জিদের কারণে কোনো সেই দিন জোর করেছিলে। আজ যদি এ বাসায় না আসতাম, এমন হতো না কখনো। কাকিমা, তুমি এমনটা ভাবছো কেন? প্লিজ নিজেকে শান্ত করো। কি শান্ত করবো বলো? যেদিন থেকে এই ছেলেটার বিয়ে হয়ে আমার মেয়েটা এক ফোঁটাও শান্তি পায় নাই, শুধু কষ্ট পেয়ে গেছে। ভাবি প্লিজ ভুল বুঝবেন না, স্বামী স্ত্রী মাঝে তো মান অভিমান হয়, ওদের একটু সময় দিতে হবে। সময় দিতে গিয়ে আজ আমার মেয়ে এই অবস্থা, আর কোথাও যাচ্ছে না আমার মেয়ে। ও আমার কাছেই থাকবে, যত্ন করে রাখবো আমার মেয়েটাকে। আম্মু কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। আর শোনো না, এর মাথায় আবার কি হলো? মায়ের মন তো থাক না ভাইজান, একটু সময় দেন, সব ঠিক হবে। ঠিক বলেছো। পরের দিন সন্ধ্যায় দিকে নার্সকে বের করে দিয়ে নদী কেবিনে এসে আমার পাশে দাঁড়িয়ে আমার গলা চেপে ধরল। কি কপাল তোর! কিন্তু এই কপাল পড়ার জন্য আমি তো আছি। নদী স্যালাইন পাওয়ার বেড়ে দিয়ে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিতেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এখন দেখবো কেমনে বেঁচে ফিরিস। নিজে দাঁড়িয়ে তোকে ওই উপরে পাঠিয়ে দেব, মাই সুইট ডার্লিং। হঠাৎ তখনই কেবিনে শুভ ঢুকলো। শুভকে দেখে নদী ভেবাচাকা খেলো। নদী! শুভ দৌড়ে গিয়ে অক্সিজেন মাস্কটা লাগিয়ে স্যালাইন পাওয়ার কমিয়ে দিয়ে নদীর দিকে তাকাতে নদীর মুখ ঘামতে শুরু করলো। আমি বিশ্বাস করিনি যখন রহিমা তোর ফোনে কথা বলা শুনে আমায় বলেছিল। ট্রাস্ট কর, তুই এমন একটা ঘটনা ঘটাবি আমি কল্পনা করিনি। কেন করলি এমন বল? তুই না আমার বেস্ট ফ্রেন্ড। শুভ, আমি করিনি, বিশ্বাস কর। এতটা নিচে নেমে গেছিস? তুই না একটা মেয়ে, তাহলে আরেকটা মেয়েকে এভাবে শেষ করতে তোর বুকটা কাঁপলো না? ছি, মেয়েটা হারতে পারবে কিনা তাও সন্দেহ, আর তুই এই অবস্থায়। তোকে আমি কি বলবো বুঝছি না।
শুভ একটা ধমকে নদী কেঁপে উঠল। তখনই কেবিনের সবাই ছুটে আসলো। শুভ কি হয়েছে, এমন করছিস কেন? ভাইয়া এটা কেবিন, চিৎকার করছেন কেন? ও সরি। শুভ নদীর হাতটা ধরে টানতে টানতে বাইরে নিয়ে এসে ছুঁড়ে মারল। কি করছিস মেয়েটার সাথে? শুভ কি করছিস সেটা? আম্মা, এই মেয়ে কোনো মেয়ে নয়, একটা ডাইনি। কি বলছিস? কি বলছি, এই মেয়ে বৌমনিকে ইচ্ছে করে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। কি কি বলছিস তুই? ঠিকই বলছি, ইচ্ছে করছে জুতো খুলে পেটায়। রহিমা, এই আওয়াজ নিচে। শুভ, আমি করিনি এমনটা, ট্রাস্ট মি। কেন করলি এমনটা বল? করিনি করিনি করিনি, 1000 বার বলছি। শুভ, নিজের চোখে দেখেছি তুই আদিবার অক্সিজেন মাস্ক খুলে দিচ্ছিস। মেয়েটা কতটা কষ্ট পাচ্ছিল আর তুই মজা নিচ্ছিলি। তুই কি ভাবিস তোর উপর নজর সব সময় ছিল আমার? ডাইনি একা নয়, ওই তুষারও আছে। আমি শুনেছি ওদের কথা। রাক্ষসী মেয়ে, আমার বৌমনির জীবনটা খেয়ে নিয়েছিস। বল কেন করলি? আমার এত বড় ক্ষতি করে তোর তো লাভ নেই। আছে লাভ। আমি বড্ড ভালোবাসতাম তুষারকে, কিন্তু এই আদিবার জন্য কখনো তুষারকে ভালোবাসার কথা বলতে পারিনি। কষ্ট হতো খুব যখন তুষার বারবার আদিবাকে ভালোবাসার কথা বলতো। যখন সবটা সামনে আসলো, ভেবেছিলাম তুই অন্তত তুষারকে ক্ষমা করবি আর আমি তুষারকে নিজের করে পাবো। বাট তুই ক্ষমা করিসনি, দিলি ওই অন্ধকার জেলে, যেখানে তুষার রোজ কষ্টে মরছে, আর তোরা এখানে প্রেম লীলায় মেতে উঠেছিস। পারিনি নিতে, যার জন্য এত কাহিনী। তোকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম। আমি যদি আদিবাকে শেষ করতে পারি, তাহলে তুষার খুব তাড়াতাড়ি জেল থেকে বের হয়ে আসতে পারবে। তখন আমি বিয়ে করব আর আমরা একটা নতুন সংসার শুরু করব। কেন রে এরকম বলতে পারলি? তুই আমার জন্য যা করেছিস, তোর জন্য এটুকু করতে পারতাম না? এনে দিতাম তোর ভালোবাসা তোর কাছে। বাট তোরা দুটো, বাহ, এই তোদের ফ্রেন্ডশিপ। আমার সংসার, আমার বউয়ের ক্ষতি করে তোরা সুখী হবি। বাহ বাহ, জবাব নেই তোদের। তোরা দুটোই বেঈমান। ছি, নদী এতটা নিচে নেমে গেছো? ছি নদী। নদী আপু, আমি সব সময় তোমাকে সম্মান করতাম, ভালোবাসতাম, আর তুমি এটা কি করলে? বিশ্বাস করো, শুধু নিজের ভালোবাসার জন্য এমন পাপ কাজ করেছি। শুভ, প্লিজ ক্ষমা করে দে। ক্ষমা? তোকেও তুষারের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। তোরা না হয় ওখানে গিয়ে সংসার করিস। শুভ, তোর মুখও আমার আর যা সহ্য হচ্ছে না। প্লিজ এমনটা করিস না। আমি ওই অন্ধকারে একটা মুহূর্ত থাকতে পারবো না। তুই জানিস অন্ধকার আমার কতটা ভয় করে। তাহলে তোমার একবার ভাবা উচিত ছিল এই কাজের ফলটা কতটা ভয়ানক হতে পারে। একদমই, তুই যখন অন্যায় করেছিস শাস্তি তো পাবি। আর সত্যি বলতে তোকে আর আমি বিশ্বাস করি না। যদি আদিবার আবার কোনো ক্ষতি করে দিস। কসম, আর কোনো ক্ষতি করব না। প্লিজ ক্ষমা করে দে শুভ। সরি। পুলিশ এসে নদীকে নিয়ে যেতে লাগলো। শুভ, এটা ঠিক করলি, খুব খারাপ করলি। আমি তোকে কখনোই আদিবার সাথে হ্যাপি হতে দিব না, কখনোই না। নদী কাঁদতে কাঁদতে চলে গেল। শুভ পাশের বেঞ্চে কপালে হাত দিয়ে বসে পড়ল। শুভ, কেন এমন হলো বলো না? যাদের নিজের থেকে বেশি বিশ্বাস করতাম, ভরসা করতাম, সেই দুটো মানুষ এভাবে বিশ্বাসঘাতকতা করলো। মা শুভকে বুকে নিতে শুভ কান্না করে দিল। পরের দিন ভোরে জ্ঞান ফিরে বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি শুভর বুকে মাথা রেখে হেলান দিয়ে শুয়ে আছে। আস্তে করে অক্সিজেন মাস্কটা খুলে ডাকতে লাগলাম। আমার কথা শুনে শুভ নড়ে উঠল। আদিবা। ঠিক আছে তো? আদিবা, আর ইউ ওকে? হ্যাঁ। কি হলো? খুব লাগছে, একটু হেল্প করো উঠবো। হাতে আর পায়ে প্রচন্ড ব্যথা করছে। শুভ কিছু বলতে যাবে, তখনই সিনহা ইশারা করে থামিয়ে দিল। পড়ে গিয়েছিল তো একটু ব্যথা লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। সোনা, ওর জ্ঞান ফিরতে কেউ ডেকোনি তো? আমার মেয়েটা। আম্মু, তুই ভালো আছিস তো সোনা? কিন্তু পায়ে আর মাথায় খুব লাগছে। সিনহা বলছে সব ঠিক হয়ে যাবে, একটু কষ্ট সহ্য করে নে। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সিনহা বের হয়ে গেল, পেছন পেছন শুভও চলে গেল। সিনহা। সরি ভাইয়া, আমার আর কিছু করার নাই।
সময় লাগবে। এখন আর কোনো সার্জারি করা যাচ্ছে না, যেহেতু আদিবার কিছুদিন আগে বড় একটা অপারেশন করা হয়েছে। সিনটা চলে গেল। শুভ চোখ বেয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। পরদিন সন্ধ্যায় বাসায় চলে আসলাম। বিছানায় হেলান দিয়ে শুয়ে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছি। তখনই রুমে শুভে আসলো। এখন কেমন আছে আদিবা? শুভ আমার হাতে হাত রাখতে শুভর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলাম। হঠাৎ শুভ আমার কথা শুনে চমকে উঠল। আর কখনো আমি হাঁটতে পারবো না, তাই না? কি বলছো যা তা? আম্মু আমায় সব বলেছে। কি কি বলছে? এই যে আমি কোনোদিন হাঁটতে পারবো কিনা সন্দেহ। পাগল মেয়ে, কেন হাঁটতে পারবে না? নিশ্চয়ই হাঁটতে পারবে। একটু নিজেকে সময় দাও, নিজের মনকে দুর্বল করো না। তুমি এভাবে হার মেনে নিলে কি করে চলবে বলো? আচ্ছা রেস্ট নাও কেমন? শুভ চলে যেতেই পেছন থেকে ডাক দিতেই থেমে গেল। সরি। কি জন্য? সেদিন ভুল বোঝার জন্য। নদী তো তুষারকে লাভ করতো, কিন্তু আমি ভাবতাম আপনাকে ভালোবাসতো। শুভ আমার দিকে এগিয়ে এসে আমার পাশে বসলো। বরাবরই এই পাগলিটাই ভালোবেসে গেছি, আর কাউকে নয়। তোমার মনে আছে সেই কলেজ লাইফে গেটের সামনে হঠাৎ ধাক্কা? হয়তো তোমার মনে নেই, কারণ তুমি তো আমায় দেখার আগেই সিনহা তোমায় টেনে নিয়ে চলে গেছিল। বাট সেদিন আমার মনের কোণে তোমার মুখটা গেঁথে গেছিল, আর কোনোদিন ভুলতে পারিনি। তারপর তো হঠাৎ শুভ বর্ষা থেকে উঠে জানলার কাছে দাঁড়ালো। জানো, মন থেকেই আমি তোমায় বিয়েটা করেছিলাম। তোমার এই মায়া মাখা মুখখানা দেখে বারবার প্রেমে পড়ে যেতাম। তোমার মনে আছে আমাদের বাসরাতের কিছু ভিডিও তোমায় দিয়েছিলাম পরের দিন সকালে? বাট সেদিন তোমার বদ অসভ্যটা তোমায় আমার কতটা কাছে এনেছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সেই বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছিলাম, বাট পারিনি। যেন এক নেশা বারবার তোমার কাছে ঠেলে দিচ্ছিল। বুঝতে পারিনি কি করে তোমায় বিষয়টা বলবো, তাই আগে কিছু ঘটনা ভিডিও করে তোমায় দেখাই, যাতে বিষয়টা ক্লিয়ার হয়। তার মানে? খুব ভালোবাসি তোমায়, কখনো চাইনি হারাতে। বাট আমাদের বউ ভাতে সেদিন তুষার আসলো। তুষারকে দেখে তোমার কীর্তিকলাগুলো চোখের সামনে ভেসে উঠলো। চোখ থেকে ভালোবাসার পর্দা সরিয়ে গিয়ে ঘৃণার পর্দা জন্মালো। বাট তোমার প্রতি একটা টান থেকেই যেত। নিজেকে খুব কন্ট্রোল করে তোমার উপর অত্যাচার করতাম। পরে কিন্তু ঠিকই কষ্ট পেতাম, তবুও বন্ধুর জন্য এটুকু করতেই হতো। সেদিনের কথা মনে আছে? ছাদে হঠাৎ বৃষ্টি। আমি জানতাম তোমার বৃষ্টি অনেক প্রিয়। সেদিন আমি তোমায় বেশি কষ্ট দিয়ে ফেলেছিলাম, তাই তোমার মনটা ভালো করার জন্য ছোট্ট একটা আয়োজন। সেদিন তুমি যদি নিচে তাকাতে সবটা বুঝতে। বাট তুমি এত খুশি ছিলে সবটা এড়িয়ে গেছে, তাতে অবশ্য ভালোই হয়েছে। কিন্তু সমস্যা হলো, তুমি যখন হসপিটাল থেকে বাসায় ফিরলে আমি তোমার মুখটা দেখেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে। তখনই লুকিয়ে তোমার টেস্ট পেপার দেখে জানতে পারলাম সেই রাতের ভালোবাসার চিহ্ন হিসেবে তোমার পেটে আমাদের ভালোবাসা বেড়ে উঠছে। বিষয়টা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিব ঠিক তখনই আঙ্কেল কল দিল। তারপর সেখানে ছুটে গেলাম। সেখানে গিয়ে সবটা শুনে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর তো সবটা তোমার নিজের চোখেই দেখা। শুভর কথাগুলো শেষ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানায় বসে পড়ল। এত কিছু একবার বলার প্রয়োজন বোধ করিনি। বলার চেষ্টা করেছিলাম, তুমি শোনার প্রয়োজন বোধ করনি। কষ্ট করে আস্তে করে হাঁটু গেড়ে বসে শুভকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আরে পাগলি, কাঁদছো কেন? আই এম সরি। ইট ইজ ওকে। আই লাভ ইউ শুভ। আই লাভ ইউ টু আদিবা। দেখো, এই আর কান্না নয়। বুঝতে পারিনি আপনাকে, ক্ষমা করে দিন। তুমি তো কোনো ভুল করনি, সব ভুল আমি করেছি। ওই দুই বন্ধু নামের শয়তান ভিলেদের বিশ্বাস করে। ওরা দুটো তো একটা শয়তান খুনি ছিল, কিন্তু আসল ভিলেন তো আপনি। সব তো আপনি খেলেছেন। শয়তান লোক, বাজে লোক, অনেক কষ্ট দিয়েছেন। আরে আরে। শুভকে কিল ঘুষে মারতেই শুভ হাসতে হাসতে আমার হাতটা ধরে বুকে জড়িয়ে নিয়ে আমার গালে হাত দিয়ে ঠোঁট এগিয়ে আনতে, কি করছেন? শুভ আমার ঠোঁটের কাছে আসতে চিল্লানি দিলাম, আহ! কি হলো? পায়ে লাগছে তো। তাই না, পা তো সোজাই আছে। হঠাৎ শুভ আমার ঠোঁটের মাঝে তার ঠোঁট ডুবিয়ে দিল। ভালোবাসার এক উষ্ণ ছোঁয়া পেয়ে দুজনে হারিয়ে গেলাম। প্রায় বছরখানিক পর আজ আমাদের বিবাহবার্ষিক। বাসায় ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আদিবা, কই তুমি? যাই। মাম্মা, তোমার সাহস তো কম না। কি করছি আমি? 4 দিন হয়নি অপারেশন হয়েছে তোমার, আর তুমি হাঁটছো? আমার ছোট গিন্নি ঠিক বলেছে বৌমা, এটা কিন্তু ঠিক নয়। মা, তুমি ওই পিচের কথাই নাচছো? আমি একটু ঠিক আছি। মাম্মা, তুমি পোজা, কথা শুনো না। নিধি অনেকটাই ছোট, তাই কথাগুলো তুতলে আসে। কি হয়েছে? আমার মামুনি মুখ ব্যাখ্যা করেছে কেন?
তোমার বউ পচা কথা শুনে না। নিধির কথা শুনে তিনজন হেসে দিতেই নিধি ধমক দিল। চুপ, সবাই বাজে। পচা পচা পচা। আরে আরে, আমার মেয়েটা কই যায় রাগ করে? আরে দাঁড়া। নিধি দৌড় দিল, শুভ পেছন পেছন দৌড় দিল। পাগল দুটো। মা। এসো আমি হেল্প করি। মা পারবো, তুমি যাও। এসো বলছি। আচ্ছা বাবা চলো। আমি মা নিচে চলে আসলাম, সবার সাথে আড্ডা দিতে লাগলাম। এই দাঁড়া, আর পারছি না। মামুনি শোন। হিহি বাবা, তুমি তো বুড়ো হয়ে গেছো। আমি বুইরা? ভাইয়া তুমি বুইরা। তুই চুপ কর। আর মামুনি তুই এদিকে আয়, চকলেট আছে অনেক। সত্যি? আয়। তুমি অনেক ভালো। তাই বুঝি? শুভ নিধিকে কোলে নিয়ে নিচে আসলো। একটু পর সবাই চলে আসলো। আমি আর শুভ কেক কাটলাম, সবাইকে খাইয়ে দিলাম। হঠাৎ বাইরে থেকে একটা লোক এসে বলতে লাগলো, এখানে মিস্টার শুভ আহমেদ তাজ আর মিসেস আদিবা ইসলামকে? জি আমি। একটা পার্সেল আছে, এই নিন। পার্সেল আমাদের? শুভ পার্সেলটা নিতেই লোকটা চলে গেল। কত বড় বক্সটা, খোলো না একটু। শুভ বক্সটা খুলতেই অবাক হলাম। আমার আর শুভর একটা ছবি বড় অ্যালবামের সাথে নিচে সুন্দর করে লেখা শুভ বিবাহবার্ষিকী, সাথে কিছু খেলনা আর ফুল। চিঠি? দাও তো দেখি। চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলাম। তোমাদের বিবাহবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা। এভাবে বাকিটা দিনগুলো দুজনে ভালো থেকো, সবসময় এটাই প্রার্থনা। আর তোমাদের মেয়ে নিধিকে তো এখন দেখা হলো না, তবুও নিধির জন্য অনেক ভালোবাসা ও আদর রইল। কিছু খেলনা পাঠিয়েছে, সাদরে গ্রহণ করো। ভেবেছিলাম তোমাদের বিবাহবার্ষিকীতে গিয়ে উইশ করব, বাট কোন মুখে গিয়ে দাঁড়াবো বুঝতে পারছিলাম না, তাই আর যাওয়া হলো না। প্লিজ আমাদের ক্ষমা করো। আমরা দুজনেই পরশুদিন জেল থেকে ছাড়া পেয়েছি, কাল বিয়ে করে ফেলেছি। তোমরা সব ফুলে আমাদের জন্য দোয়া করো। আর হ্যাঁ, আগামীকাল আমরা দেশ ছেড়ে চলে যাচ্ছি। তোমরা দুজন ঠিক এইভাবেই একসাথে থেকো, ভালো থেকো, আর নিধিকে আগলে রেখো। ইতি, তুষার প্লাস নদী। চিঠিটা পড়ে শুভর দিকে তাকালাম। শুভ আমার কাঁধে হাত রাখলো। যাক, অবশেষে সব ঠিক হলো। যা বলেছেন, শান্তিতে এখন নিঃশ্বাস নিতে পারবো। কিন্তু ওদের জন্য খারাপও লাগছে। বাবা সহমত। সবারই লাগছে, বাট ওরা ওদের মতো ভালো থাক, আর আমরা আমাদের মতো। হঠাৎ নিধি বলে উঠলো, সবাই চুপ চুপ। গিন্নি কিছু বলবে? হ্যাঁ। কি বলবি সোনা? মাম্মা আর পাপা শুনো, এবার আমার একটা গিফট চাই। কি গিফট? বলো দিবা? দিব। আমার একটা ভাই চাই। আমি শুভর দিকে হাঁ করে তাকালাম। এদিকে সবাই মিটি মিটি হাসছে। এই তোরে এই পাকা পাকা কথা কে শেখালো? ছোট মনি। এমা, না না, আমি কিছু বলিনি। আচ্ছা তুই এসব? মিচা মিচা। ছোট মনি মিচা বলছে। আমি কিচ্ছু বলিনি। মিচা মেয়ে পাকা মেয়ে। তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। নিধি দৌড়াচ্ছে, আশা পেছন পেছন। সবাই যার যার মতো গিয়ে বসে পড়লো। অবশেষে সব বিপদ কাটিয়ে একটা সুন্দর মুহূর্ত দেখা পেলাম। তুমি এভাবে আমার পাশে থেকো সারাটা জীবন। কথা দিচ্ছি, সব সময় থাকবো। আমি শুভকে জড়িয়ে ধরলাম। শুভ আমায় শক্ত করে বুকের সাথে মিশে নিল।